আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল, আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে, খুনের কারণও কেউ বলতে পারছে না, আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ বরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় সব হবে না, যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে, এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারব না, নির্দোষ প্রমাণ করতে পারব না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না, বলল পদ্মজা করুণ স্বরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলে, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা, আপনি বুঝতে পারছেন না। আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি, আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারব না। তুষারের অককত কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে, শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঁট হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই। নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারা করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় ফাহিমা? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দও করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটার রহস্যে ঘেরা ফাহিমা, একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস, ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার স্বচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সবসময় হু হ্যাঁয়ের বাইরে কিছু বলে না। খুব কঠিন, কাঠখোট্টা একটা মানুষ, অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতালা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসল, বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামল, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছে? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল, এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই।
পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করল, গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী, ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঁ ঝাঁ করে ওঠে, চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যা কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী, কি আশ্চর্য তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে, দিনের আলো কিছুটা এখনও রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে, চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য, আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে এর মতো শব্দ করে বলল, এইখানে আবার থামালি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অবধি টানানো ঘোমটা। আমির সরাতে গিয়েও সরাল না, মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজার লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে, সে গাঁট হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়াল, এরপর নিজেই টেনে নামালো। পদ্মজা তখনও নাক অবধি টানানো ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাঁজাকোলা করে নেয়। পদ্মজা কুকড়ে যায়, ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়, তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে, ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালা থাকো জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল, পদ্ম আবার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতিটাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেরে এসে লাবণ্যের গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কওয়ানের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে, চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার চোখ মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভিতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্যে চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলেই জান্নাত পাউন যাইব, নইলে কোনো দিন জান্নাতে পা দিতে পারবা না। হুঞ্ছি তুই হইস গিয়া অনেক বাধ্য ছেড়ি, কামে কাজেও দেখাবি, মনে রাইখো আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিছু নাই, স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুয়ে দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুততে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকবে না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাইখো। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্ঠতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন।
আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়েও পইরে থাকুন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা, যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখায়ে দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরে রান্ধাঘরে যাইবা, তখন বাকি সব ভুইলে রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে ফরিনার কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাঁধতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও, আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে থাকল। আইজকালরা কালরিত্রে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে